হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের আলোচ্য বিষয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছি কোনো তারের মধ্যে দিয়ে বা কোনো যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহের 3 রকম ফল হতে পারে। কি কি ফল হতে পারে? তাহলে তড়িৎ প্রবাহের ফলাফল, তড়িৎ প্রবাহের ফল। ওকে, তোমরা একটু নোট ডাউন করবে। তড়িৎ প্রবাহের ফল 3 প্রকার হতে পারে। একটা হতে পারে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ যদি কোনো তারের মধ্যে দিয়ে বা কোনো যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ যায় তাহলে তাপ উৎপন্ন হতে পারে। এর এক্সাম্পল কি? ইলেকট্রিক বাল্ব। তোমরা দেখেছো ইলেকট্রিক বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকে। সেই ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? টাংস্টেনের তার দিয়ে তৈরি হয়। সেই টাংস্টেনের টেম্পারেচার মানে মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক প্রায় 3380 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছো, উচ্চমানের গলনাঙ্ক। সেই ফিলামেন্টের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন সেই ফিলামেন্ট প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের কারণে সেখান থেকে আবার আলো তৈরি হয়। তাহলে এটা কিন্তু তড়িৎ প্রবাহের তাপীয় ফলেরই একটা দৃষ্টান্ত। আরও অনেক জায়গায় আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল দেখতে পাই, ধীরে ধীরে আলোচনা করব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে একটা চুম্বকীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। ঠিক আছে, চুম্বকীয় ফল। তো এই ঘটনা আমরা দেখতে পাই আমরা যে বাড়িতে ইলেকট্রিক ডোরবেল ইউজ করি, ডোরবেল, সেখানে এই ঘটনা দেখতে পাওয়া যায়। ইলেকট্রিক মোটরে এই ঘটনা দেখতে পাওয়া যায়, আবার ইলেকট্রিক ফ্যানেও এই ঘটনা দেখতে পাওয়া যায়। তাহলে কি? চুম্বকীয় ফল। এটা নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। আর একটা ফল রয়েছে রাসায়নিক ফল, রাসায়নিক ফল। ওকে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। তো এর দৃষ্টান্ত আমরা দেখতে পাই তড়িৎ বিশ্লেষণে। এটাও আমাদের সিলেবাসে রয়েছে। তড়িৎ বিশ্লেষণ কি, কিভাবে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ বিশ্লেষণ ঘটে, সেই বিষয়গুলো ডিসকাস করব পরে। তো আজকে আমরা ডিসকাস করব শুধুমাত্র তাপীয় ফল নিয়ে। অর্থাৎ তড়িৎ যদি কোনো যন্ত্রের মধ্যে দিয়ে, কোনো তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে সেখানে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, তাই না? তো এই তাপের পরিমাণ কত, এই তাপের ক্যালকুলেশন কি করে করব, সেটা আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো, এরকম কি কি ঘটনা আছে যেখানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল দেখতে পাওয়া যায়। একটা তো বললাম ইলেকট্রিক বাল্ব। আবার তোমরা এটা লক্ষ্য করেছো, যদি অনেকক্ষণ ফ্যান চলে, ফ্যানটা গরম হয়ে যায়। ফ্যানের মধ্যে অ্যাকচুয়ালি কি যায়? তড়িৎ প্রবাহ যায়। ফ্যান ঘুরছে এবং ফ্যান গরম হচ্ছে, এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা কিন্তু একটা অসুবিধে। আমরা কিন্তু চাই না যে ফ্যান যখন চলবে সেই ফ্যানটা গরম হোক। আমি চাই এখানে যেন তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। ঠিক আছে, ফ্যানের কাজ কি? ফ্যানের মধ্যে কি হয়? তড়িৎ প্রবাহ যায় আর ফ্যান ঘুরতে শুরু করে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু এক্সট্রা করে একটা কি শক্তি উৎপন্ন হলো? তাপ শক্তি। ফ্যান গরম হলো, এটা কিন্তু আমাদের চাওয়া নয়। তো এটা একটা অসুবিধে। আবার যদি আমরা কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারও গরম হয়ে যায়, সেখানে তড়িৎ প্রবাহ চলে, এটাও আমরা চাই না। আমাদের এক্সট্রা করে কুলার ব্যবহার করতে হয়। বেশি গরম হলে প্রবলেম হয় সার্কিটে, যন্ত্র বেশি দিন ভালো থাকে না। ঠিক আছে, টিভি অনেকক্ষণ চললে টিভি গরম হয়ে যায়, এগুলো আমরা চাই না। এগুলো তড়িৎ প্রবাহের তাপীয় ফলেরই একটা উদাহরণ, কিন্তু অসুবিধে, এগুলো ডিসঅ্যাডভান্টেজ। আবার দেখো, এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে। বাস্তব জীবনে আমরা তার ব্যবহারিক প্রয়োগ দেখতে পাই। যেমন ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটারে কি হয়? আমরা তড়িৎ প্রবাহ দিই, তাপ উৎপন্ন হয়। ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক কেটলিতে কি হয়? তাপ দিলে সেটা গরম হয়। আবার ইলেকট্রিক আয়রন তোমরা দেখেছো, আমরা সকলের বাড়িতে প্রায় রয়েছে। আয়রনের সাথে আমরা জামা কাপড়কে ঠিক রাখতে ব্যবহার করি আয়রন। সেখানে কি হয়? সেখানেও তাপ উৎপন্ন হয়। তো এগুলো হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। এবার প্রশ্ন হচ্ছে, কারেন্ট যাবে, কারেন্ট গেলে তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? তো কারেন্টের সঙ্গে তাপের কি সম্পর্ক? অর্থাৎ কারেন্ট গেলে যে তাপ উৎপন্ন হয় সেটা কিভাবে?
বা কেন উৎপন্ন হচ্ছে তাপ আমাদের বুঝতে হবে। তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তাপ কেন উৎপন্ন হয়, অর্থাৎ তড়িৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে, পরিণত হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। তো সেটাই আমরা ডিটেলসে বুঝবো। দেখো, ধরো এটা কোনো ইলেকট্রিক ডিভাইস, কোনো তড়িৎ যন্ত্র বা কোনো তার, ঠিক আছে। তারের দুই প্রান্তে আমরা কি প্রয়োগ করেছি, আমরা তড়িৎ বিভব পার্থক্য প্রয়োগ করেছি, অর্থাৎ আমি এই তারের সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। ব্যাটারিকে বলা হয় তড়িৎ শক্তির উৎস। এর মধ্যে প্রচুর পরিমাণে তড়িৎ শক্তি আছে, তোমরা জানো, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে কারেন্ট যাবে, তাই না? তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ধরো এটা কোনো একটা ইলেকট্রিক ডিভাইস, কোনো যন্ত্র বা তারই ভাবো, এর মধ্যে রয়েছে প্রচুর অ্যাটম, তাই না? প্রচুর অ্যাটম রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে অ্যাটম রয়েছে, প্রচুর অণু রয়েছে, আয়ন রয়েছে মানে ক্যাটায়ন রয়েছে, আবার রয়েছে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনও আছে, তাই না? ছোট ছোট মুক্ত ইলেকট্রন রয়েছে, দেখতেই পাচ্ছ, এগুলো প্রচুর মুক্ত ইলেকট্রন রয়েছে। যখন আমরা ব্যাটারির সঙ্গে কানেক্ট করব, এই মুক্ত ইলেকট্রনগুলো যেদিকে কারেন্ট এদিকে যাচ্ছে তার উল্টো দিকে ফ্লো করবে, তাই না? ইলেকট্রন তার কি কারেন্টের উল্টো দিকে ফ্লো করে। ফ্লো করতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ফাঁকা নেই, ভেতরে রয়েছে অ্যাটম, বিভিন্ন পরমাণু রয়েছে, অণু রয়েছে, আয়ন রয়েছে। তো আয়নগুলো এই ইলেকট্রনের পথে গিয়ে পড়ে, অর্থাৎ ইলেকট্রন যখন মুভ করে সামনে কিন্তু এই আয়নগুলোর সঙ্গে ধাক্কা লাগে, ইলেকট্রনের সঙ্গে আয়নগুলোর ধাক্কা লাগে, সংঘর্ষ ঘটে, কলিশন ঘটে, ঠিক আছে। তার মানে ইলেকট্রন কিন্তু ইজিলি এর মধ্যে দিয়ে মুভ করতে পারছে না, চলতে পারছে না, চলার পথে বাধা রয়েছে, এবং বাধার কাজ কারা করছে? এই অ্যাটমগুলো করছে, আয়নগুলো করছে। তো ওই আয়নগুলোকে ধাক্কা মেরে ওদেরকে যেতে হচ্ছে, ইলেকট্রনগুলোকে পাস করতে হচ্ছে, ধাক্কা মারতে হচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো কি করছে? আয়নগুলোর উপর একটা বল প্রয়োগ করছে, নিজের জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, তারপরে যাচ্ছে। তাহলে এই যে ধাক্কা মারছে, বল প্রয়োগ করে সরণ ঘটাচ্ছে, মানে কার্য করছে। ভালো করে শোনো, ইলেকট্রনগুলো কি করছে? এগুলো ধরো অ্যাটম, ইলেকট্রন যাচ্ছে কোনো একটা অণু বা পরমাণুতে গিয়ে ধাক্কা দিল, বল প্রয়োগ করলো, এর সরণ ঘটলো, সরে গেল, বা ও নিজে কিছুটা ডিফ্লেক্ট হয়ে গেল, তাহলে ও একটা কার্য করলো। তাহলে এই বাধা অতিক্রম করার জন্য ইলেকট্রনগুলো কার্য করছে। এই কার্যের জন্য কি দরকার? শক্তির দরকার। শক্তি কোথা থেকে পাবে? শক্তি কে দেবে? উত্তর হচ্ছে শক্তি দেবে এই ব্যাটারি, এই তড়িৎ উৎস। এর মধ্যে প্রচুর পরিমাণ শক্তি রয়েছে। তাহলে এই শক্তি দেবে কে? ইলেকট্রনকে শক্তি দেবে এই ব্যাটারি। তাহলে ব্যাটারির শক্তি কমে যাবে, তাই না? এই কার্য করার জন্য, এই বাধা অতিক্রম করার জন্য যে শক্তির প্রয়োজন, যে কার্যের প্রয়োজন, সেই শক্তি বা কার্য প্রদান কে করছে? এই ব্যাটারির শক্তি কমে যাচ্ছে। তাহলে ব্যাটারির শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। শক্তির কি কখনো ধ্বংস আছে? শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি শক্তির মরণ নেই, শক্তির ধ্বংস নেই, শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তি অবিনশ্বর, তাই না? শক্তি রূপান্তর হয়, শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। শক্তির বিভিন্ন রূপ রয়েছে, তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি। শক্তির কি ঘটে? রূপান্তর ঘটে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়? এই যে শক্তি, যে পরিমাণ শক্তি কমে যাচ্ছে ব্যাটারি, সেই পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাপ শক্তিতে, হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এগুলো কি? হিট। আবার বলছি, ভালো করে বুঝবে, ইলেকট্রন যখন ফ্লো করছে কোনো তারের মধ্যে দিয়ে, অ্যাটমের সঙ্গে ধাক্কা খাচ্ছে, একটা বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। এই কার্যের জন্য শক্তির প্রয়োজন। শক্তি কে দিচ্ছে? ব্যাটারি দিচ্ছে, ঠিক আছে। এই শক্তিটা যে পরিমাণ কার্য করছে ইলেকট্রনগুলো যাওয়ার জন্য, সেই কার্যটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। শক্তির কখনো ধ্বংস নেই, শক্তির কি হয়? রূপান্তর ঘটে। ক্লিয়ার? তাহলে কিভাবে তাপ শক্তি পাওয়া যাচ্ছে বোঝা গেল। তো এই তাপ শক্তির পরিমাণটা আমরা বের করব, ক্যালকুলেশন করব, এবং এই ক্যালকুলেশন করেছিলেন বিজ্ঞানী জুল। তো চলো আমরা সেই ক্যালকুলেশনটা দেখে নিই যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করব। দেখো, ধরো এটা একটা তার, এই তারের রোধ হচ্ছে আর হচ্ছে তারের রোধ। ক্লিয়ার?
তারের দুটো প্রান্ত, এ প্রান্ত আর বি প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ ধরে নাও, বিভব প্রভেদ সেটা ধরো ভি। ওকে, তারের মধ্যে কারেন্ট যায়, তাই না? কারেন্ট যায়, ধরো কারেন্ট এদিকে যাচ্ছে, যদি কারেন্ট এদিকে যায় এ থেকে বি এর দিকে, তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে, চার্জ কোন দিকে যাবে, উল্টো দিকে। ইলেকট্রন যাবে উল্টো দিকে, চার্জ, কিউ ফর চার্জ, ইলেকট্রন ও চার্জ, আমি কিউ দিয়ে লিখছি। তাহলে ধরো বি থেকে এতে ইলেকট্রন ফ্লো হচ্ছে, চার্জ যাচ্ছে, তাহলে কত বিভব প্রভেদ ওকে অতিক্রম করতে হচ্ছে, ভালো করে শুনবে। ধরো কিউ টি সময়ে, টি কোনো একটা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাই হোক না কেন, টি সময়ে কিউ পরিমাণ আধান বি থেকে এতে এলো। তাহলে এই বি থেকে এতে আসার জন্য, মানে এই বি আর এর মধ্যে বিভব প্রভেদ কত আছে, ভি। ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে এই আধানকে আসতে হলো। তাহলে কিউ পরিমাণ আধানকে যদি ভি বিভব প্রভেদ অতিক্রম করতে হয়, তাহলে যে কার্য হয়, ব্যাটারিকে কার্য করতে হবে, এই কার্যের পরিমাণ হয়ে যাবে, সবাই লিখে নেবে, বৈদ্যুতিক কার্য যাকে বলবো আমরা, বৈদ্যুতিক কার্য। ওকে, এই কার্য W ইকুয়াল টু হয়ে যাবে কিউ ইন্টু ভি। ওকে, আবার বলছি, ধরো টি সময়ে বি থেকে এতে কিউ পরিমাণ আধান আসলো, বি আর এর মধ্যে বিভব প্রভেদ কত, ভি। তাহলে এই আধানকে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে আসতে হলো। তাহলে ব্যাটারি আধানকে বি থেকে এতে নিয়ে যাওয়ার জন্য একটা কার্য করলো, ধাক্কা দিয়েছে, এই আধানের স্মরণ ঘটেছে, অর্থাৎ বল ইন্টু স্মরণ মানে কি, কার্য, কার্য হয়েছে। সেই কার্যের মান কত হবে, কার্যের জন্য শক্তির প্রয়োজন, এখানে যতটা কার্য হবে ততটাই শক্তি কি হবে, ব্যয় হবে, ব্যাটারি শক্তি খরচ হবে। তো ব্যাটারি কত পরিমাণ কার্য করছে, W ইকুয়াল টু কিউ ভি। কিউ আধানকে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে ব্যাটারি কার্য করেছে W ইকুয়াল টু কিউ ভি। ঠিক আছে, এবার দেখো, তোমরা জানো এই যে কারেন্ট যাচ্ছে আই, এই আই ইকুয়াল টু তোমরা জানো কিউ বাই টি, আধান বাই সময়, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, কিউ ইকুয়াল টু আই টি, তাই না? টি হচ্ছে সময়। তাহলে একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, কিউ এর মান পেয়ে গেলাম আই টি। আমরা এখানে সেটা বসাবো, আই ইন্টু টি ইন্টু ভি। এইবার ওহমের সূত্র থেকে আমরা জানি, ফ্রম ওহমস ল, ওহমের সূত্র থেকে আমরা জানি ভি মানে বিভব প্রভেদ ভি ইকুয়াল টু আই আর। দেখো এই আর এর রোধের দুই প্রান্তে যে বিভব প্রভেদ আছে সেটা ভি, ইকুয়াল টু রোধ ইন্টু কি হবে, কারেন্ট, রোধ ইন্টু কারেন্ট। তাহলে আমরা ভি এর মান বসিয়ে দেব, ভি এর মান বসিয়ে দিলে আই টি থাকলো, ভি এর মান বসালাম আই আর। তাহলে আমরা কত পেলাম, কি পেলাম, আই স্কোয়ার, দুটো আই আছে, আই স্কোয়ার আর টি। তাহলে কার্যের ফর্মুলা আমরা পেয়ে গেলাম, ব্যাটারি যে কার্য করছে সেই কার্য পেয়ে গেলাম। এই কার্য থেকে কি হচ্ছে, এই কার্য থেকেই তাপ উৎপন্ন হচ্ছে। কার্য আর তাপের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কও বিজ্ঞানী জুল দিয়েছিলেন। সেই সম্পর্কটা কি আমরা একটু দেখে নেব। এটাও জুলের সূত্র। আমরা জানি যদি W পরিমাণ কার্য থেকে H পরিমাণ তাপ উৎপন্ন হয়, W পরিমাণ কার্য থেকে যদি H পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হলো W ইকুয়াল টু JH, W ইকুয়াল টু JH। ঠিক আছে, এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তোমরা জানো এটা। তাহলে এখান থেকে এখানে W মানটা আমরা বসিয়ে দিই, W মান বসিয়ে দিলে W মান কি আছে, আই স্কোয়ার আর টি ইকুয়াল টু JH। আমাদের কি পেতে হবে, H পেতে হবে। H হচ্ছে এখানে উৎপন্ন তাপ। তাহলে H এর মান কি হবে, এখান থেকে দেখো H এর মান হয়ে যাবে 1/J ইন্টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তো এই হচ্ছে উৎপন্ন তাপের ফর্মুলা। যদি কোনো তারের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হয়, সেই তারের রোধ যদি আর হয় এবং তড়িৎ প্রবাহের সময় যদি টি হয়, তাহলে সেই তারে উৎপন্ন যে তাপ সেটা হবে
1/j/RT। ক্লিয়ার? তো আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা হচ্ছে হিট এনার্জির ফর্মুলা। এইবার কিছু জিনিস আমরা এখান থেকে জানবো, যেমন ধরো তড়িৎ প্রবাহ, এটাকে যদি আমরা অ্যাম্পিয়ারে পরিমাপ করি, অ্যাম্পিয়ার এর একক কি? অ্যাম্পিয়ার। রোধের একক কি? ওহম। সময়ের একক কি? সেকেন্ড। এবার যে হিট এনার্জি পেলাম এর দুটো একক হতে পারে, একটা ক্যালোরি, একটা জুল। যদি আমরা হিট এনার্জিকে ক্যালোরি এককে পরিমাপ করি, ক্যালোরি এককে, ওকে, এইচ এর মান, এইচ এর মান যদি ক্যালোরি এককে থাকে, তাহলে আমরা যে মানটা বসাবো, জের দুটো মান রয়েছে, জের মান হচ্ছে 4.2 ক্যালোরি, 4.2 ক্যালোরি জুল পার ক্যালোরি। আবার লিখে দিচ্ছি আমি এখানে, জের মান 4.2 জুল পার ক্যালোরি। তাহলে ক্যালোরি এককে তাপের মান আমরা পেয়ে যাব। ওকে, যে আরও একটা মান হচ্ছে এসআই এককে, সেটা 1 জুল বাই জুল, অ্যাকচুয়ালি জুল বাই জুল, অ্যাকচুয়ালি এর কোনো এককই নেই, এটা এসআই, পিওর এসআই এককে। তো এবার 4.2 বসালাম, I²RT। 4.2 এর 1/4.2 মানে 0.24, 0.24 I²RT। তাই যদি তোমাদের কোনো অঙ্ক থাকে এবং সেই অঙ্কে যদি এইচ এর মান ক্যালোরিতে পরিমাপ করতে বলে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। এখানে এইচ এর মান ক্যালোরি এককে আসবে, তাপের মান ক্যালোরি এককে আসবে। যখন ক্যালোরি এককে আসবে তখন সামনে কি থাকবে? 0.24 I²RT। এবার দেখো, যদি আমরা এইচ এর মানটা জুল এককে রাখি, এইচ এর মান জুল এককে, ওকে, জুল এককে থাকে, তাহলে এইচ ইকুয়াল টু হয়ে যাবে, এই যে মান কত? 1 বসাবো আমরা, 1/1 মানে 1, 1/1 মানে 1, যেহেতু নিচে রয়েছে তাহলে থাকলো না কিছু, শুধু থাকলো I²RT। তার মানে এখানে তাপের যে একক আমরা পাবো সেটা পাবো জুল, এখানে তাপের যে একক পাবো সেটা পাবো আমরা ক্যালোরি। পয়েন্ট টু বি নোটেড। ওকে, এই দুটো ফর্মুলা একটু কিন্তু মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়, কোন এককে তাপের মান বের করতে দিয়েছে। যদি জুল এককে হয় এটা, যদি ক্যালোরি এককে হয় তাহলে এটা ব্যবহার করব। তো আলটিমেটলি আমরা তাপের ফর্মুলা পেয়ে গেলাম, তাই না? তাপের ফর্মুলাটা কি পেলাম একটু দেখে নিই। H ইকুয়াল টু 1/j/I²RT। তো এখান থেকে বিজ্ঞানী জুল তিনটে সূত্র দিলেন, যেসব সূত্র জুলের সূত্র নামে পরিচিত। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র নামে পরিচিত তিনটে সূত্র কি কি দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট পুরোটাই। তো কনস্ট্যান্টকে তুলে দিলে আমরা প্রথম সূত্র পেয়ে যাব, H প্রপোর্শনাল টু I², যখন R ও T স্থির। ঠিক আছে, H প্রপোর্শনাল টু R², এটা প্রথম সূত্র। সেকেন্ড সূত্র আমরা পেয়ে যাব H প্রপোর্শনাল টু R, যখন I ও T স্থির। এবং থার্ড সূত্র পেয়ে যাব H প্রপোর্শনাল টু T, যখন R ও I স্থির। তো এর ভাষা কি হবে? কোনো তারের মধ্যে, কোনো তারের রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে সেই তারে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। এটা প্রথম সূত্র। তাহলে এটা কি সূত্র? ফার্স্ট ল, প্রথম সূত্র। ওকে, আচ্ছা, সেকেন্ড সূত্র কি হবে? একই রকমভাবে বলবে তোমরা, যদি তড়িৎ প্রবাহের মান ও সময় অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। রোধ 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 যত বাড়বে, বাধা যত বাড়বে, কার্য বেশি করতে হবে,
কাজ বেশি করতে গেলে যত বেশি কাজ করবে তত বেশি তাপ উৎপন্ন হবে। ভালো করে বুঝবে। যদি পরিবাহীর রোধ বেড়ে যায়, বাধা বাড়বে, বাধা বাড়লে বেশি, তাহলে ইলেকট্রনগুলোকে বেশি বাধা অতিক্রম করতে হবে, তার মানে বেশি কার্য করতে হবে, আর বেশি কার্য করা মানেই বেশি তাপ উৎপন্ন হবে, কারণ কার্যই তাপে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার H প্রপোর্শনাল টু T যখন R এবং I অপরিবর্তিত, অর্থাৎ পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। অ্যাকচুয়ালি দেখো, একটা ফ্যান 1 ঘন্টা চালালে যে তাপ উৎপন্ন হয় 5 ঘন্টা চালালে কি সেই তাপ উৎপন্ন হয়? বেশি তাপ উৎপন্ন হবে, কারণ সময় বেশি পাচ্ছে, বেশি কার্য হচ্ছে। যে সময় বেশি পাওয়ার জন্য বেশি কার্য হচ্ছে, আর বেশি কার্য হচ্ছে বলে কি হচ্ছে? বেশি তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। এটা আমরা বুঝবো, দেখো তড়িৎ প্রবাহ যদি বেড়ে যায় তাহলে তাপের পরিমাণটাও বেড়ে যাবে। কিভাবে? তড়িৎ যদি বেশি বেশি প্রবাহিত হয় তার মানে বেশি বেশি ইলেকট্রন ফ্লো করবে। বেশি ইলেকট্রন ফ্লো করা মানে কি? বেশি ধাক্কা লাগবে, বেশি ধাক্কা লাগবে মানে বেশি কার্য হবে, আর যত বেশি কার্য হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে কারেন্ট যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রনের ফ্লো বেড়ে যায়, ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, আর সংখ্যা যত বাড়বে তত বেশি কি হবে? সংঘর্ষ ঘটবে, ইলেকট্রনের সঙ্গে অণু বা পরমাণুর সংঘর্ষ ঘটবে, আর যত সংঘর্ষ ঘটবে তত বেশি তাপ উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে এটাও আমরা বুঝে গেলাম। এই 3টে সূত্র জুলের সূত্র নামে পরিচিত এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই জুলের সূত্র কিভাবে আসলো সেটাও দেখলাম, আর তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কারণ কি, অর্থাৎ ফিজিক্স বিহাইন্ড হিটিং ইফেক্ট অফ কারেন্ট, সেটা আমরা জানলাম। ক্লিয়ার? ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে কি হয় সেটা জানলাম। ওকে, আজকের আলোচনা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো জানাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।